টেকচাঁদের পিসি। টেকচাঁদ ঠাকুরের টেপি পিসি ওয়েলসের মুখরোগের তরে মিটিং করা হয়েছে শুনে বললেন, ওমা, আজকাল সবই ইংরেজি গেতা। আমরা হলে মুড়োমুড়ি, নারকেল মুড়ি ও ঠনঠনের নিমকিতে দোরস্ত করতেম। নারকেল মুড়ি বড় উত্তম ওষুধ। হলওয়েলের বাবা। আমাদের শহরের অনেক বড় মানুষ ও দুই এক জেলার ধীরাজ মহারাজা বাহাদুর নিয়তই রোগভোগ করে থাকেন। দার্জিলিং, সিমনে, সপাটু, ভাগলপুর ও রানীগঞ্জে গিয়েও শোধরাতে পারেন না। আমরা তাদের অনুরোধ করি, নারকেল মুড়ি ও ঠনঠনের নিমকটাও ট্রাই করুন, ইমিডিয়েট রিলিফ। পাদ্রি লং ও নীল দর্পণ। নীলকর হাঙ্গামা উঠল। শোনা গেল কৃষ্ণনগর, পাবনা, রাজশাহী প্রভৃতি নীল জেলার রেওতেরা খেপেছে। কে তাদের খেপালো? কি উলুইচণ্ডী না শ্যামচাঁদ? তবে ম্যাজিস্ট্রেট ইডেনের ইস্তাহারে, ইন্ডিগো কমিশনে, হরিশে লংয়ে, ছোট আদালতে, কন্ট্রাক্টরিতে অবশেষে গ্রান্টের রিজাইনমেন্টে রোগ সারতে পারেন না কেবল শ্যামাচাঁদিরা সরলে। নীলকর সাহেবরা দ্বিতীয় রিভলিউশন হবে বিবেচনা করে ঠাকুরের ঘরে কে না আমি কলা খাইনি গভর্নমেন্ট তোপ ও গোড়া সাহায্য চেয়ে পাঠালেন। রেজিমেন্ট গোড়াগণ বোট ও এম্পেসিয়াল কমিশনার চলল। মফস্বলের জেলে আর নিরপরাধীর জায়গা হয় না। কাগজে হুলস্থুল পড়ে গেল ও আল্টার ব্রেড অবতার হয়ে পড়লেন। প্রজার দুরবস্থা শুনতে ইন্ডিগো কমিশন বসল। ভারতবর্ষীয় খুঁড়ির চমকা ভেঙে গেল। বাঙালির হয়ে ভারতবর্ষীয় খুঁড়ির একজন খুঁড়ো কমিশনার হলেন। কমিশন কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে পড়ল। সেই সাপের বিষে নীলদর্পণ জন্মালো। তার দরুন নীলকর দল হন্য হয়ে উঠলেন। ছাইগাদা, কুচবন, ফ্যানগোজলা ছেড়ে দিয়ে ঠাকুর ঘরে, গির্জেই, প্যালেসে ও প্রেসে ত্যাগ করলেন। শেষে ওই দলের একটা বড় হঙ্গেরিয়ান হাউন্ড পাদ্রি লং সাহেবকে কামড়ে দিলে। প্যাইদারা পর্যন্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে মফস্বলে চললেন। তুমুল কাণ্ড বেঁধে উঠল। বাদাবনে বাঘ বেগতিক দেখে নাম বদলে তুলসীবনে ঢুকলেন। হরিশ মোলেন। লংয়ের মেয়াদ হলো। ওয়েলস ধমক খেলেন। গ্র্যান্ড রিজাইন দিলেন, তবু হুজুক মিটল না। প্রকৃত বাদুরে হাঙ্গামে বাজারে নানা রকম গান উঠল, চাষার ছেলের লাঙল ধরে মূলো মুড়ি খেতে খেতে। নীলকরেরা এর উত্তরে ক্যাটল ট্রেসপস বিল পাশ করে কোনো ছোট আদালতের উকিল জজদের শ্যাম্পিন খাইয়ে ও ঘর ঘেঁষা করে, কেউ বা খাজনা বাড়িয়ে খেউরে জিতে কথঞ্চিত গায়ের জ্বালা নিবারণ করলেন। নীল বানুরে লঙ্কাকাণ্ডের পালা শেষ হয়ে গেল। মোডলেরা জিরেন পেলেন। ভারতবর্ষের খুঁড়ি এক মৌতার চড়িয়ে আরাম করতে লাগলেন। কোনো আশাসোয়াটালা খেতবি খুঁড়ো, আনরেরি চৌকিদার তথা ছেলেপুলের অ্যাসেসরি ও ডেপুটি ম্যাজিস্ট্রেটের জন্য সাদা দেবতার উদ্দেশ্যে কঠোর তপস্যায় নিযুক্ত হলেন। তথাস্তু। শ্যামচাঁদের অসহ্য টর্চরে ভূত পালায়। প্রজারা খেপে উঠবে কোন কথা। মিউটিনি ও ক্লার্ক অ্যাক্টের সভাতে তো শ্রীবৃদ্ধিকারীরা চোটেই ছিলেন। নীলবানুরে হ্যাঙ্গামে সেইটি বদ্ধমূল হয়ে পড়ল। বড় ঘরে সতীন হলে বড় বউ ও ছোট বউকে তুষ্ট করতে কর্তা ও গিন্নির যেমন হাড় ভাজা ভাজা হয়ে যায়, শ্রীবৃদ্ধিকারী সুইমিং ক্লাস ও নেটিভ কমিউনিটিকে তুষ্ট করতে গিয়ে ইন্ডিয়া ও বেঙ্গল গভর্নমেন্টেও সেই রকম অবস্থায় পড়লেন। রামপ্রসাদ রায়। হুতমের পাঠক, আমরা আপনাদের পূর্বেই বলে এসেছি যে সময় কাহারও হাত ধরা নয়। সময় নদীর জলের ন্যায়, বেশ্যার যৌবনের ন্যায়, জীবনের পরমায়ুর ন্যায় কারুরই অপেক্ষা করে না। দেখতে দেখতে আমরা বড় হচ্ছি, দেখতে দেখতে বছর ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের প্রায় মনে পড়ে না যে কোন দিন যে মরতে হবে তার স্থিরতা নাই। বরং যত বয়স হচ্ছে ততই জীবিতাশা বলবর্তী হচ্ছে। শরীর তোয়াজে রাখছি, আরশি ধরে সন্নুটির মতো পাকা গোপে কলপ দিচ্ছি। শিমলের কালপেড়ের বেহদ্দ বাহারে বঞ্চিত হতে প্রাণ কেঁদে উঠছে। শরীর ত্রিভঙ্গ হয়ে গিয়েছে। চশমা ভিন্ন দেখতে পাইনে, কিন্তু আশা ও তৃষ্ণা তেমনই রয়েছে, বরং ক্রমে বাড়ছে বই কমছে না। এমনকি অমর বর পেয়ে প্রকৃতির সঙ্গে চিরজীবী হলেও মনের স্বাদ মেটে কিনা সন্দেহ। প্রচণ্ড রৌদ্রক্লান্ত পথিক অভীষ্ট প্রদেশে শীঘ্র পৌঁছিবার জন্য এক মনে হনহন করে চলেছেন। এমন সময় হঠাৎ যদি একটা গেড়ি ভাঙা কেউটে রাস্তায় শুয়ে আছে দেখতে পান, তাহলে তিনি যেন চমকে ওঠেন। এই সংসারে আমরাও কখন কখন মহাবিপদে ওই রকম অবস্থায় পড়ে থাকি।
তখন এই দগ্ধ হৃদয়ের চৈতন্য হয়। উল্লিখিত পথিকের হাতে সে সময় একগাছা মোটা লাঠি থাকলে তিনি যেমন সাপটাকে মেরে পুনরায় চলতে আরম্ভ করেন, আমরাও মহাবিপদে প্রিয় বন্ধুদের পরামর্শ ও সাহায্যের তরে যেতে পারি। কিন্তু যে হতভাগ্যের এ জগতে বন্ধু বলে আহ্বান করবার একজনও নাই, বিপদাপদে তার কি দুর্দশাই না হয়? তখন তার এ জগতে ঈশ্বরই একমাত্র অরণ্য গতি হয়ে পড়েন। ধর্মের এমনই বিশুদ্ধ জ্যোতি, এমনই গম্ভীর ভাব যে তার প্রভাবে ভয়ে ভণ্ডামো নাস্তিকতা বজ্জাতি সরে পড়লাই। চারিদিকে স্বর্গীয় বিশুদ্ধ প্রেমের স্রোত বহিতে থাকে। তখন বিপদসাগর জননী স্নেহময় কোল হতেও কোমল বোধ হয়। হায় সেই ধন্য যে নিজ বিপদ সময়ে এই বিমল আনন্দ উপভোগ করবার অবসর পেয়ে আপনা আপনি ধন্য ও চরিতার্থ হয়েছে। কারণ প্রবল আঘাতে একবার পাষাণের মর্মভেদ করতে পারলে চিরকালে মিলিয়ে যায় না। ক্রমে ক্রমে আমরাও বড় হয়ে উঠলেম, ছলনা কুয়াশায় আবৃত। আশার পরিসর শূন্য সংসার সাগরের ভয়ানক শব্দ শোনা যেতে লাগলো। একদিন আমরা কতকগুলি সমবয়সী একত্র হয়ে একটা সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি। এমন সময়ে আমাদের দলের একজন বলে উঠল, আরে আরে শুনেছ, রামপ্রসাদ বাবু মার সপিণ্ডীকরণের বড় ধুম, 1 লক্ষ টাকা বরাদ্দ, শহরের সমস্ত দলে ওদিকে কাশী কর্ণাট পর্যন্ত পত্র দেওয়া হবে। ক্রমে আমরা অনেকের মুখে শ্রাদ্ধের নানা রকম হুজুগ শুনতে লাগলাম। রামপ্রসাদ বাবু বাপ ব্রহ্মধর্ম প্রচারক, তিনি স্বয়ং ব্রহ্ম সমাজের ট্রাস্টি। মার সপিণ্ডীকরণে পৌতুলিকতার দাস হয়ে শ্রাদ্ধ করবেন শুনে কার না কৌতূহল বাড়ে। সুতরাং আমরা শ্রাদ্ধের আনুপূর্বিক নকশা নিতে লাগলেন। ক্রমে সপিণ্ডনের দিন সংক্ষেপে হয়ে আসতে লাগলো। ক্রিয়াবাড়িতে শ্যাকরা বসে গেল। ফলারে বামুনেরা অ্যাপ্রেন্টিস নিতে লাগলেন। সংস্কৃত কলেজের ফলারের প্রফেসর রকমারি ফলারের লেকচার দিতে আরম্ভ করলেন। বৈদিক ছাত্রেরা ভলমন্স নোট লিখে ফেললেন। এদিকে চতুষ্পাঠীওয়ালা ভট্টাচার্যেরা চলিত ও অর্ধপত্র পেতে লাগলেন। অনাহুত চতুষ্পাঠীহীন ভট্টাচার্যেরা সুপারিশ ও নগদ অর্ধবিদায়ের জন্য রামপ্রসাদ বাবুর বাড়ি নিমতলা ও কাশীমিত্রের ঘাট হতেও বাড়িয়ে তুললেন। সেথাই বা কটা শকুনি আছে। এদের মধ্যে অনেকের চতুষ্পাঠীতে সংবৎসর 60 হাগে। সরস্বতী পুজোর সময়ে ব্রাহ্মণী ও কোলের মেয়েটি ব্রহ্মদেশীয় ছাত্র সাজেন। সোলার পদ্ম ও রাংতার সাজাওয়ালা খুদে খুদে মেটে সরস্বতী অধিষ্ঠান হন। জানি তো ভদ্রলোকদের নেলিয়ে দিয়ে কিছু কিছু পেটে। ভট্টাচার্য মশাইদের ছেলেবেলা যে কদিন আসলো সরস্বতীর সঙ্গে সাক্ষাৎ, তারপর এ জন্মে আর তার সঙ্গে সাক্ষাৎ হয় না। কেবল সংবৎসর অন্তর একদিন মেটে সরস্বতীর সঙ্গে সাক্ষাৎ, সেও কেবল যতকিঞ্চিত কাঞ্চন মূল্যের জন্য। পাঠকগণ, এই যে উর্দি তকমাওয়ালা বিদ্যালঙ্কার, ন্যায়লঙ্কার, বিদ্যাভূষণ ও বিদ্যাবাচস্পতিদের দেখেছেন, এরা বড় ফেলা যান না। এরা পয়সা পেলে না করেন হেন কর্মই নয়। সংস্কৃত ভাষা এই মহাপুরুষদের হাতে পড়েই ভেবে মিলিয়ে যাচ্ছেন। পয়সা দিলে বানরওয়ালা নিজ বানরকে নাচায়, পোশাক পরায়, ছাগলের উপর দাঁড় করায়, কিন্তু এরা পয়সা পেলে নিজে বানর পর্যন্ত সেজে নাচেন। যত ভয়ানক দুষ্কর্ম এই দলের ভেতর থেকে বেরোবে। দায়মালি জেল তন্ন তন্ন করলেও তত পাবে না। আগামীকাল সপিণ্ডন। আজকাল শহরে দলপতিদের অনেকেই কুলপানা চক্করের দলে পড়েছেন। নামটা ঢাকের মতো, কিন্তু ভেতরটা ফাঁকা। রামপ্রসাদ বাবু শহরের প্রধান উকিল। সাহেব সুবেদার বাবুর প্রতি যেরূপ অনুগ্রহ, তাহাতে আরও কত কি হয়ে পড়বেন। সুতরাং রামপ্রসাদ বাবু দলস্থ ব্রাহ্মণ পণ্ডিত দিকের পত্র দিলে ফিরিয়ে দেওয়াটাও ভালো হয় না। কিন্তু রামপ্রসাদ বাবুও প্রভৃতি নানা রকম তর্ক বিতর্ক করতে লাগলো। 2-1 টাটকা দলপতি রামপ্রসাদ বাবু তোয়াক্কা না রেখে আপন দলে প্রোক্লেমেশন দিলেন। প্রোক্লেমেশন দলস্থ ভট্টাচার্য দলে বিতরণ হতে লাগলো। অনেকে 2 নৌকায় পা দিয়ে বিষম বিপদে পড়লেন। শানকীয় ইয়ারেরা বারে বারে মুরগি তুমি দলে ছিলেন। চিরকাল মুখ পুচে চলেছে, এইবার মহাবিপদে পড়তে হলো। সুতরাং মৃত্যুখুড়ো লিভ নিয়ে হাওয়া খেতে চান। চাটুর্যে সহ্যগত হয়ে পড়েন। দলপতির প্রোক্লেমেশন জুরির সমন ও সফিনে হতেও ভয়ানক হয়ে পড়ল। সাষ্টাঙ্গে শতসহস্র প্রাণীপাত পুরস্বর নিবেদন কার্যনাচাঙ্গে শ্রী শ্রী ভট্টাচার্য মহাশয়দিগের আশীর্বাদে এ সেবকের প্রাণগতিক কুশল। পরে যে হেতুক রামমোহন রায়ের পুত্র বাবু রামপ্রসাদ রায় স্বীয় মাতা ঠাকুরানীর একর্দিষ্ট শ্রাদ্ধে মহাসমারোহ করিতেছেন। এই দলের বিখ্যাত কুলীন ও আমার ভগ্নিপতি বাবু ধীনিকৃষ্ট মিত্রজা মজুকর সম্মুখ প্রতীয়মান হইয়া জানিয়াছেন যে উক্ত রায়বাবু শহরের সমস্ত দলেই পত্র নেবেন। সুতরাং এই দলেও পত্র পাঠাইবার সম্পূর্ণ সম্ভাবনা। কিন্তু আমাদের শ্রী শ্রী সভার দলের অনুগত দলের সহিত রায় মজুকুবের আহার ব্যবহার চলিত নাই। সুতরাং তিনি পত্র পাঠাইলেও আপনারা তথায় সভাস্থ হইবেন না। প্রোক্লেমেশন পেয়ে ভট্টাচার্য ও ফলারেরা ডুব মারলেন। কেউ কেউ
ফল্গু নদীর মতো অন্তঃশীলে বইতে লাগলেন। ডুবে জল খেলে শিবের বাবার সাধ্যি নাই যে টের পান। তবুও অনেক জায়গায় চৌকি, থানা ও পাহারা বসে গেল, কিছুতেই কেউ কিছু করতে পারলেন না। টাকার ঘুষ বা পেঁয়াজ রসুনের গন্ধ ঢেকে তুললে শ্রাদ্ধসভা পবিত্র হয়ে উঠল। বাগবাজারের মদনমোহন ও শ্রীপাঠ খড়দের শ্যামসুন্দর পর্যন্ত বজ্রের রসে গড়াগড়ি দিতে লাগলেন। শ্রাদ্ধের দিন সকালবেলা রামপ্রসাদ বাবুর বাড়ি লোকারণ্য হয়ে গেল। গাড়ি বারান্দা থেকে বাবুর্চিখানা পর্যন্ত ব্রাহ্মণ পণ্ডিতের ঠেল ধরল। এমনকি শ্রীক্ষেত্রের রথযাত্রায় জগন্নাথের চাঁদমুখ দেখতে এলেও লোকারণ্য হয় না। শপিংটনের দিন সকালে রামপ্রসাদবাবু বারাণসী গরদের জোর করে ভক্তি ও শ্রদ্ধার আধার হয়ে পড়লেন। বেলার সঙ্গে সঙ্গে সভার জনতা বাড়তে লাগলো। একদিকে রাজভাড়েরা সুর করে বল্লালের গুণগরিমা ও আদিসুরের গুণকীর্তন করতে লাগলো, একদিকে ভট্টাচার্যদের তর্ক গেল। 2-10 জন ভেতরমুখ কুলীন দলপতিরা ভয় ও লজ্জায় শোয়ার হয়ে সভাস্থ হতে লাগলেন। দল দল কীর্তন আরম্ভ হলো। খোলের চাটিতে হরিবোলের শব্দে ডাইনিং রুমে কাচের গ্লাস ও ডিশেরা যেন ভয়ে কাঁপতে লাগলো। বৈমাত্র ভাই ধুম করে মার শ্রাদ্ধ করছেন দেখে জাতিত্ব নিবন্ধন হিংসাতেই ব্রহ্মধর্ম কাঁদতে লাগলেন, দেখে অ্যাম্বিশন হাসতে লাগলেন। ক্রমে মালাচন্দন ও দান সামগ্রী উচ্ছগণ্ড হয়ে সভা ভঙ্গ হলো। কলকাতার ব্রাহ্মণ ভোজন দেখতে বেশ হুজুরের আতুরের ক্ষুদে মেয়েটিকেও বাড়িতে রেখে ফলার করতে আসেন না। যার যে কটি ছেলেপুলে আছে ফলারের দিন সেগুলি বেরোবে। একজন ফলার মুখে বামনকে ক্রিয়ে বাড়িতে ঢুকতে দেখলে হঠাৎ বোধ হয় যেন গুরুমশাই পাঠশালা তুলে চলেছেন, কিন্তু বেরোবার সময় বোধ হয় একটা সর্দার ধোপা। লুচিমন্ডার মোটটি একটা গাধাই বইতে পারে না। ব্রাহ্মণেরা সিকি দুয়ানি আধুরি দক্ষিণা পেয়ে বিদায়ী হলেন। দই, মাখন, এঁটো কলাপাতা, ভাঙাখুরি ও আবের আটির নীলগিরি হয়ে গেল। মাছিরা ভ্যান ভ্যান করে উঠতে লাগলো, কাক ও কুকুরেরা ডাকতে লাগলো। সামিয়ানায় হাওয়া বন্ধ হয়ে গেছে, সুতরাং জল, সব পানীয়, লুচি, মন্ডা, দই ও আবের চপটে একরকম ভেপস গন্ধ বাড়ি মাতিয়ে তুললে। সে গন্ধে ক্রিয়ে বাড়ির ফেরত লোক ভিন্ন অন্যে হঠাৎ আসতে পারবেন না। এদিকে বৈকালে রাস্তায় কাঙালি জমতে লাগলো। যত সন্ধ্যা হলো ততই অন্ধকারের সঙ্গে কাঙালি বাড়তে লাগলো। ভারী দোকানদার, উড়ে ও বেহারা, রেও গুলিখোররা কাঙালির দলে মিশতে লাগলো। জনতারও রো রো শব্দে বাড়ি প্রতিধ্বনি হতে লাগলো। রাত্রি 7টার সময় কাঙালিদের বিদায় করবার জন্য প্রতিবাসী ও বড় বড় উঠোনওয়ালা লোকদের বাড়ি পোড়া হলো। শ্রাদ্ধের অধ্যক্ষেরা থালা থালা সিকি, আধুরি দুয়ানি ও পয়সা দিয়ে দরজায় দাঁড়ালেন। চলতি মশাল, লণ্ঠন ও আউ আউ রাস্তায় রাস্তায় কাঙালি ডেকে বেড়াতে লাগলো। রাত্রি 3টে পর্যন্ত কাঙালি বিদায় হলো। প্রায় 30,000 কাঙালি জমেছিল। এর ভেতরে অনেকগুলি গর্ভবতী কাঙালিও ছিল। তার বিদায়ের সময় প্রসব হয়ে পড়াতে নম্বরে বিস্তর বাড়ে। কাঙালি বিদায়ের দিন দলস্থ নবশাক বৈদ্যদের জলপান ফলারেরকেও ফেলা যায় না। বামুনের রেওদের যেমন তুখোর ফলার আছে, কায়েত, নবশাক ও বদ্যিদের মধ্যেও ততোধিক। বরং কতক বিষয়ে এদের কাছে সার্টিফিকেটওয়ালা ফলারের কলকে পাই না। শহরের কারো বাড়ি কোনো ক্রিয়াকর্মে উপস্থিত হলে বাড়ির খুদে খুদে ছেলেরা চাপকান, পায়জামা, টুপি ও পেটি পরে হাতে লাল রুমাল ঝুলিয়ে ঠিক যাত্রার নগিব সেজে দলস্থ আত্মীয় কুটুম্বে নেমন্তন্ন করতে বেরোন। এর মধ্যে বড় মানুষও শ্বাসে জলে হলে সঙ্গে পেশাদার নেমন্তন্নে বামুন থাকে। অনেকের বাড়ি সরকার বা দাদা ঠাকুর গোছের পূজারী বামুনেরাও চলে। নেমন্তন্নে বামুন বা সরকার রাম এক ফর্দ হাতে করে কানে উডেন পেন্সিল গুজে পান চিবুতে চিবুতে নেমন্তন্ন বেড়ে যান। ছেলেটি কেবল টু কাফির সুইয়ের মতন সঙ্গে থাকে। আজকাল ইংরেজি কেতার প্রাদুর্ভাবে অনেকে সাপটা ফলার বা জোজে যেতে লাইভ করেন না। কেউ ছেলেপুলে পাঠিয়ে সারেন, কেউ স্বয়ং বাগানে যাবার সময়ে ক্রিয়ে বাড়ি হয়ে বেরিয়ে যান, কিন্তু আহার করতে অনুরোধ করলে ভয়ানক রোগের ভান করে কাটিয়ে দেন। অথচ বাড়িতে এক ঝোড়ো কুম্ভকর্মের আহার তল পেয়ে যায়। হাতিশালের হাতি ও ঘোড়াশালের ঘোড়া খেয়েও পেট ভরে না। পাঠক, আমরা প্রকৃত ফলার দাস। লোহার সঙ্গে চুম্বক পাথরের যে সম্পর্ক, আমাদের সহিত লুচিরও সেইরূপ। তোমার বাড়িতে ফলারটা আশটা জমলে অনুগ্রহ করে আমাদের ভুলো না। আমরা মনকে রঘুর ভাই। ফলারের নাম শুনে আমরাও নরক ও জেলে পর্যন্ত যাই। সেবার মৌলভী হালুম হোসেন খা বাহাদুরের ছেলে শূন্যতে ফলার করে এসেছি। হিন্দু ধর্ম ছাড়া কাণ্ড বিধবা বিয়েতেও পাত পাতা গিয়েছি। আর কলকাতার ব্রহ্ম সমাজের জন্মতিথি উপলক্ষে 11ই মাঘ পোপ দেবেন্দ্রনাথ ঠাকুর দি ফার্স্টের বাড়িতে বছর বছর একটা অন্নক্ষেত্র হয়, তাতেও প্রসাদ পেয়েছি। ভালো কথা। এই ব্রাহ্মভোজের দিন ঠাকুরবাবুর মাঠের মতো চণ্ডীবান রূপে ব্রাহ্ম ধরে না, কিন্তু বুধবারে উপাসনার সময়ে সমাজে জন বড়কেও চক্ষু বুঝে ঘাড় নাড়তে ও সুর করে সংস্কৃত মসজিয়া পড়তে দেখতে পাই। বাকিরা কোথায়? তার বোধ হয় পোশাকি ব্রাহ্মণ, না আমাদের মতো যজ্ঞির বিড়াল। এ সবাই আমাদের ফলারের বিস্তর ডিপ্লোমা ও সার্টিফিকেট আছে। যদি ইউনিভার্সিটিতে বিএ ও বিএল এর মতো ফলারের ডিগ্রি স্থির হয়, তাহলে আমরা তার প্রথম ক্যান্ডিডেট।
রামপ্রসাদ বাবুর মার সপিণ্ডনে জলপানে আড়ম্বর বিলক্ষণ হয়েছিল। উপাচার উত্তম আহরণ হয়। শহরের জলপান দেখতে বড় মন্দ নয়। এক তো মধ্যাহ্নভোজন বা জলপান রাত্রিতে 2 প্রহর পর্যন্ত ঠেলে মারে। তাতে নানা রকম জানোয়ারের একত্র সমাগম। যারা আহার করতে বসেন সেগুলির পা প্রথম ঘোড়ার মতো লাল বাঁধানো বোধ হবে। ক্রমে সমীচীন রূপে দেখলে বুঝতে পারবেন যে কর্মকর্তা ও ফলারের সঙ্গীতের প্রতি এমনই বিশ্বাস যে জুতো জোড়াটি খুলে খেতে বসলে ভরসা হয় না। শেষে কায়স্থের ভোজ মহাড়ম্বরে সম্পন্ন হলো। কুলিনেরা পর্যায় মতো রুই মাছের মুড়ো চিবানো দেখে খুদে খুদে ছেলেরা ভয় পেতে লাগলো। এক একজনের পাত গো ভাগাড়কে হারিয়ে দিলে। এই প্রকারে প্রায় 15 দিন সমারোহের পর রামপ্রসাদের মার সপিণ্ডনে ধুম চুকল। হুজুগদারেরা জিরুতে লাগলেন। যে সকল মহাপুরুষ দলপতিরা সভাস্থ হন নাই তারা আপনার আপনার দলে ঘোট পাড়িয়ে দিলেন। অনেক ভট্টাচার্য বিদায় নিয়ে ফলার মেরে এসেও শেষে শ্রী শ্রী ধর্মসভার উমেদার প্রপৌত্রদের দলের দলপতির কাছে গঙ্গাজল ছুঁয়ে শালগ্রামের সামনে দিব্যি করতে লাগলেন যে তিনি একদিন শহরে আছেন, কিন্তু রামপ্রসাদ রায় যে কে তাও তিনি জানেন না। তিনি শুদ্ধ বাবুকেই জানেন। আর তার ঠাকুর স্বর্গীয় তর্কবাচস্পতি খুড়ো মরবার সময় বলে গিয়েছেন যে ধর্মাবতার আপনার মতো লোক আর জগতে নাই। এ সবাই অনেক শূন্য উপাধিধারী হুজুরেরা ধরা পড়লেন। গোবর খেলায় শ্রী বিষ্ণু স্মরণ করলেন ও ভুরু কমালেন। কলকাতার প্রথম বিধবা বিবাহের দিন বালি, উত্তরপাড়া, অম্বিকে ও রাজপুর অঞ্চলের বিস্তর ভট্টাচার্য সভাস্থ হন। ফলারও বিদেয়ী মারেন। তারপর ক্রমে গা ঢাকা হতে আরম্ভ হলো। অনেকে গোবর খান, অনেকে সভাস্থ হয়ে বলেন আমি সেদিন শয্যাগত ছিলাম। যতদিন এই মহাপুরুষদের প্রাদুর্ভাব থাকবে ততদিন বাঙালির ভদ্রস্থ নাই। গোসাইরা হাড়ি মুচি মুদ্রফরাস নিয়ে বেঁচে আছেন। এই মহাপুরুষেরা গোটাকতক হতভাগা গোমূর্খ কায়স্থ ব্রাহ্মণ দলপতির জোরে আজও টিকে আছেন। এরা এক একজন হারামজাদকি বজ্জাতির প্রতিমূর্তি। এদিকে এমনই সজ্জাগজ্জা করে বেড়ান যে হঠাৎ কার সাধ্যি অন্তরে প্রবেশ করে। হঠাৎ দেখলে বোধ হয় অতি নিরীহ ভদ্রলোক, বাস্তবিক সে কেবল ভড় ও ভণ্ডামো। রসরাজও যেমন কর্ম তেমনই ফল। রামপ্রসাদ রায়ের মার সপিণ্ডনে সভাস্থ হওয়ায় কোনোখানে তুমুল কাণ্ড বেঁধে উঠল। বাবা ছেলের সঙ্গে পৃথক হলেন। মামি ভাগ্নেকে ছাড়লেন। ভাগ্নে মামি চিরঅন্ন পালিত হয়েও চিরজন্মের কৃতজ্ঞতা ছাই দিয়ে বিলক্ষণ বিপক্ষ হয়ে পড়লেন। আমরা যখন স্কুলে পড়তুম তখন শহরের এক বড় মানুষ সোনার বেনেদের বাড়ির শম্ভুবাবু বলে একজন আমাদের ক্লাস ফ্রেন্ড ছিলেন। একদিন তিনি কথায় কথায় বললেন যে কাল রাত্রে আমি ভাই আমার স্ত্রীকে বড় ঠাট্টা করেছি। সে আমায় বললে তুমি হনুমান। আমি অমনি ভস করে বললুম তোর শ্বশুর হনুমান। ভাগ্নেবাবুও সেই রকম ঠাট্টা আরম্ভ করলেন। রসরাজ কাগজ পুনরায় বেরুলো। খেউড় ও পচালের স্রোত বইতে লাগলো। এরই দেখা দেখি একজন সংস্কৃত কলেজের কৃতবিদ্যা ছোকরা ব্রাহ্মধর্ম ও কলেজ এডুকেশনের মাথায় তুলে যেমন কর্ম তেমনই ফল নামে রসরাজের জুড়ি এক পাঁচাল পোড়া কাগজ বার করলেন। রসরাজও তেমনই ফলে লড়াই বেঁধে গেল। দুই দলে কৃতাস্ত্র ও সেনা সংগ্রহ করে সমরসাগরে অবতীর্ণ হলেন। স্কুল বয়রা ভুরি ভুরি নির্বুদ্ধি দলবল সংগ্রহ করে কুরু পাণ্ডব যুদ্ধঘটনার ন্যায় ভিন্ন ভিন্ন দলে মিলিত হলেন। দুর্বুদ্ধিপরায়ণ কেরানি, কুটেল ও বাজে লোকেরা সেই কদর্য রস পান করবার জন্য কাক, কবন্ধ, শৃগাল শকুনের মতো রণস্থল জুড়ে রইল। রসরাজও তেমনি জলের ভয়ানক সংগ্রাম চলতে লাগলো। পীর, গোরাচাঁদের মেলা, পুরীর জন্মবিবরণ, ঘোড়া, ভূত ও ব্রহ্মদৈত্যের কথোপকথন প্রভৃতি প্রস্তাব পরিপূর্ণ রসরাজ প্রতিদিন 500, 1000, 2000 কপি নগদ বিক্রি হতে লাগলো। কিন্তু ব্রহ্মধর্ম মাসে একখানাও ধারে বিক্রি হয় কিনা সন্দেহ। তিলোত্তমা সীতার বনবাসে খদ্দের নাই। কিছুদিন এই প্রকার লড়াই চলছে। এমন সময় গভর্নমেন্ট বাদী হয়ে কদর্য প্রস্তাব লিখলেন। অপরাধে রসরাজ সম্পাদকের নামে পুলিশ নালিশ করলেন। যেমন কর্ম তেমনই ফল পান এই ভয়ে গা ঢাকা দিলেন। রসরাজের দোয়ার খুলিরে মূল গায়েনকে মজলিসে রেখে চাচা আপন বাঁচা কথাটি স্মরণ করে মেরদুম ও মন্দিরে ফেলে চম্পট দিলেন। ভাগ্নেবাবু সফিনের ভয়ে অন্দরমহলের পায়খানা আশ্রয় করলেন। গরিবের ক্ষেত্রমোহন, বিদ্যারত্ন, চামর ও নূপুর নিয়ে 3 মাসের জন্য হরিণবাড়ি ঢুকলেন। পীর, গোরাচাঁদের বাকি গীত সেইখানে গাওয়া হলো। পাথর ভাঙা হাতুড়ির শব্দ, বেতের পটাং পটাং ও বেড়ির ঝুমঝুমানি মন্দিরে ও মৃদঙ্গের কাজ করলে কয়েদিরা বাজে লোক সেজে পীরের গীত সুয়নমোহিত হয়ে বাহবা ও প্যারা দিলে খেলেন দই রামাকান্ত বিকারের বেলা গোবর্ধন। যে ভাষা কথা আছে ভাগ্নেবাবু ও রসরাজ সম্পাদকের সেইটাই সার্থকতা হলো। আমরাও ক্রমে বুড়ো হয়ে পড়লেম। চশমা ভিন্ন দেখতে পাই না। বুজরুকি পাঠক, আমাদের হরিভদ্র খুড়ো কায়স্থ মুখীন কুলীন। 150 ছিলিম গাঁজা প্রত্যহ জলযোগ হয়ে থাকে। থাকবার নির্দিষ্ট ঘর বাড়ি নাই।
শহরে খানকি মহলে অনেকের সঙ্গে আলাপ থাকায় শোবার ও খাবার ভাবনা নাই, বরং আদর করে কেউ বেয়াই কেউ জামাই বলে ডাকত। আমাদের খুড়ো ফলার মাত্রেই পার ধুলো দেন ও লুচিটে সন্দেশটা বেঁধে আনতেও কসুর করেন না। এমনকি তাগে পেলে চলনসই জুতো জোড়াটাও ছেড়ে আসেন না। বলতে গিয়ে আমাদের হরিভদ্রের খুড়ো একরকম সাবলট গোছের ভদ্রলোক। খুড়ো উপস্থিত হয়ে এ কথা সে কথার পর বললে যে, আরে শুনেছ, আমাদের সিমলে পাড়ায় এক মহাপুরুষ সন্ন্যাসী এসেছেন। তিনি সিদ্ধ, তিনি সোনা তৈরি করতে পারেন। লোকের মনের কথা গুনে বলেন, পারাভস্য খাইয়ে সেদিন গঙ্গা তীরে একটা পচা মড়াকে বাঁচিয়েছেন, ভারী বুজরুক। কিন্তু আমরা কবার কটি সন্ন্যাসীর বুজরুকি ধরেছি, গুটি কতক ভূত নজার ভূত উড়িয়ে দিয়েছি, আর আমাদের হাতে একটি জোচ্চোরের জোচ্চুরি বেরিয়ে পড়ে। যখন হিন্দু ধর্ম প্রবল ছিল, লোকে দ্রব্যগুণ কিংবা ভূতত্ব জানত না, তখনই এই সকলের মান্য ছিল। আজকাল ইংরেজি লেখাপড়ার কল্যাণে সেই গুড়ে বালি পড়েছে, কিন্তু কলকাতা শহরে না দেখা যায় এমন জিনিসই নাই। সুতরাং কখনো কখনো সোনা করা, ছেলে করা, ভূত নামানো, চণ্ডসিদ্ধ প্রভৃতিরা পেটের দায়ে এসে পড়েন। অনেক জায়গায় বুজরুক দেখেন, শেষ কোথায় ধরা পড়ে বিলক্ষণ শিক্ষা পেয়ে যান। হোসেন খাঁ। বছর 4-5 হলো এই শহরে হোসেন খাঁ নামে এক মুসলমান বহুকালের পর ওই রঙ্গে ভয়ানক আড়ম্বরে দেখা দেন। তিনি হজরত জিনিয়ায় সিদ্ধ। আরব্য উপন্যাসের আলাদিন ও আশ্চর্য প্রদীপের কথা স্মরণ করুন। যা মনে করেন সেই জিনিসই যিনি দ্বারা আনতে পারেন। বাক্সের ভিতর থেকে ঘড়ি, আংটি, টাকা